আজ তুমি যে অঙ্কটা করতে পারছো না, ওই স্পেসিফিক অঙ্ক তোমাকে যদি 1 মাস পরে আমি করতে দিই, তুমি অঙ্কটা করতে পারবে না। এর খুব হাই পসিবিলিটি রয়েছে। কেন জানো? কারণ তুমি মাঝখানে প্র্যাকটিস করোনি। এবারে সমস্যা হচ্ছে, তোমার যে একটা অঙ্কতে দুর্বলতা রয়েছে এমন তো নয়। তুমি যদি পুরো 11-12 এর সিলেবাস যদি তুলে ধরো, তুমি দেখবে যে প্রচুর অঙ্ক রয়েছে যেটা তোমাকে পরীক্ষার আগে দেখে যেতে হবে। পরীক্ষার আগে ওই অঙ্কগুলো তুমি যদি দেখে না যাও, তাহলে তুমি পরীক্ষার হলে করে আসতে পারবে না। তাই জন্য তোমাকে প্রপার রিভিশন করতে হবে। এখন এক্সামের আগে কোন অঙ্কটা করবে, কোন অঙ্কটা ছাড়বে, খুব অসুবিধা হয়ে যায়। যে অঙ্কটা দেখে যেতে পারো সেটাই তুমি পরীক্ষার আগে করে, পরীক্ষার হলে করে আসতে পারো। কিন্তু যে অঙ্কটার প্রপার রিভিশন তোমার পক্ষে করা পসিবল হয়নি, আর সেই অঙ্কটা যদি পরীক্ষায় পড়ে যায়, তুমি কিন্তু সেই অঙ্কটা ভুল করে আসবে। যাতে করে এই সমস্যাটা না হয়, তাই জন্য এই তোমাদের যে টেস্টগুলো হচ্ছে, সেই টেস্টের যে অঙ্কগুলো তোমরা করতে পারোনি, ফার্স্ট চান্সে যেগুলো করতে পারোনি, আর যে অঙ্কগুলো এক্সামের আগে দেখে যাওয়াটা ইম্পর্টেন্ট বলে তোমাদের মনে হয়েছে আর আমার মনে হয়েছে, তাই জন্য সেই সমস্ত ভিডিওগুলোকে, সেই সমস্ত অঙ্কগুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে তুমি এক্সামের আগে এই যে সিরিজ চালাবো আমি, এই সিরিজের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলো তোমার আটকে যাওয়া অঙ্ক, তোমার কঠিন লাগা অঙ্ক, আর তোমার রিভিশনের জন্য যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলোকে আমি এক কাছে করে রাখছি। প্রত্যেকটা টেস্টের অ্যানালাইসিসের একটা একটা করে ভিডিও থাকবে, সেখানে তোমার আটকে যাওয়া অঙ্কগুলো সেখানে থাকবে, ঠিক আছে? তো আমার এই ভিডিওগুলো করার মানে আমার মাকসাদই হচ্ছে যাতে করে তুমি নিটে 180 আউট অফ 180 ফিজিক্সে নিয়ে আসতে পারো। আর হ্যাঁ, শুধুমাত্র নিট অ্যাসপিরেন্টের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট এমনটা নয়। তুমি দেখবে যে নিটে আর যেই মেনের কোয়েশ্চেন প্রায় সেম থাকে, 19-20 ডিফারেন্স হয়, ঠিক আছে? নিটে হয়তো একটুখানি সোজা আসে, যেই মেনে হয়তো একটুখানি কঠিন আছে, কঠিন মানে একটুখানিও কঠিন বলা ভুল হবে আর কি, প্রায় সেম প্যাটার্নের কোয়েশ্চেন আছে। আর এই যে অঙ্কগুলো আমি এখানে তুলে ধরেছি, সেটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের রিভিশন পারপাসের জন্য ইম্পর্টেন্ট হবে। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু, আমি ইন জেনারেল বলছি, ইন জেনারেল ছেলেমেয়েরা কিন্তু সেম অঙ্কতেই ল্যাগ করে। তো আমি সেই অঙ্কগুলোকে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যাই হোক, চলো আমি ভিডিওতে ঢুকছি। দেখো, প্রথম অঙ্কটা তোমাদের, হ্যাঁ, তোমাদের আগের যে টেস্টটা হয়েছিল সেই টেস্টে সিলেবাস কি ছিল? সিলেবাস ছিল তোমাদের ইউনিট ডাইমেনশন ছিল আর ইলেকট্রোস্ট্যাটিক ছিল। এই দুটো যে চ্যাপ্টার থেকে যে টেস্ট নেওয়া হয়েছিল, সেই টেস্টের কোয়েশ্চেনগুলো আমি এখানে তুলে ধরলাম। হ্যাঁ, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। দেখো, এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক। এই অঙ্কটা একটি ছেলে ভুল করেছিল। এখন ঘটনা হচ্ছে, এই অঙ্কের সঙ্গে আরেকটা থিওরি লিঙ্ক আছে, যে থিওরিটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওই থিওরি থেকে যদি অঙ্ক চলে আসে, ওটা কিন্তু তুমি করতে পারবে না। ওই থিওরিটা কিন্তু রিভিশন পারপাসে ইম্পর্টেন্ট, তাই জন্য আগে এই অঙ্কটা বলবো, তারপরে তোমাকে ওই থিওরিটা বলবো। দেখো এখানে অঙ্কটা কি বলেছে, বলছে 3 চার্জেস 4q, q and q are in a straight line along x axis at the position x is equal to 0, x is equal to half and x is equal to 1 meter। ঠিক আছে? দেখো, চার্জ বলেছে 4q, q আর q, ঠিক আছে? স্ট্রেট লাইন অ্যালং এক্স অ্যাক্সিস এট দ্য পজিশন x is equal to 0, x is equal to half and x is equal to 1 meter রেসপেক্টিভলি। ঠিক আছে? তাহলে একটা স্ট্রেট লাইন ড্র করি অ্যালং এক্স অ্যাক্সিস। তিনটে চার্জ রয়েছে, একটা হচ্ছে 4q, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, আর এইখানে হচ্ছে স্মল কিউ। নেক্সট কি বলেছে, দ্য রেজাল্টেন্ট ফোর্স অন কিউ উইল বি 0 ইফ কিউ ইজ ইকুয়াল টু, আমাকে এর উপরে নেট ফোর্সটা 0 দেখাতে হবে, এটার উপরে নেট ফোর্সটা 0 দেখাতে হবে। এখন দেখো, এ ফোর্স এক্সপিরিয়েন্স করবে কার জন্য? এই 4q এর জন্য। আর যেহেতু 4q এই কিউ সেম নেচারের রয়েছে, তাহলে রিপালশন ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবারে একে যদি নেট ফোর্স 0 এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে আরেকটা ফোর্স এর অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করতে হবে। তাহলে এর জন্য এর ওপরে যে ফোর্সটা লাগবে, সেটা অবশ্যই অপোজিট ডাইরেকশন বরাবর লাগবে। আর যদি অপোজিট ডাইরেকশন বরাবর লাগতে হয়, তাহলে অবশ্যই এর যে নেচার, সেটা অবশ্যই নেগেটিভ হতে হবে। ধরলাম এর জন্য যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে এফ মাইনাস, আর এটা যেহেতু নেচার পজিটিভ, তাহলে এর জন্য যে ফোর্সটা এখানে লাগবে সেটা হচ্ছে এফ প্লাস। আর অবশ্যই এফ মাইনাস ইজ ইকুয়াল টু এফ প্লাস হতে হবে। এখন এফ প্লাস এর মান কত হবে? আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0-তে রয়েছে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হাফে রয়েছে, এটা এক্স ইজ ইকুয়াল টু 1 মিটারে রয়েছে, সবগুলো কিন্তু মিটারে রয়েছে। হ্যাঁ, এটাও মিটার আর এটাও হচ্ছে মিটার। এখন এফ প্লাস এর মান কত হবে? কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার।
এটা হচ্ছে কে, Q1 এর মান কত 4Q, Q2 এর মান কত Q, আর স্কোয়ার মানে কত হচ্ছে 1 এর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আর F মাইনাসটা কত হবে কে, Q1 কত ক্যাপিটাল Q, Q2 কত স্মল q, বাই ডিস্টেন্স স্কোয়ার মানে হাফের স্কোয়ার হবে, এটা হাফ হোল স্কোয়ার হবে, কারণ এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে হাফ, এটা হাফ, এটা হাফে রয়েছে, এটা একে রয়েছে, তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা নিশ্চয়ই হাফ হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো কি কি কাটা যাচ্ছে, দেখো দেখো এইখান থেকে কিউ, এখান থেকে কিউ কাটা যাচ্ছে, এখান থেকে কে, এখান থেকে কে কাটা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে তোমার 4Q ইজ ইকুয়াল টু এই, এটা 1/4 হবে, 4টা উপরে গুণ হয়ে যাবে, 4Q হবে। এখন তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ ক্যাপিটাল কিউ এর মান কিউ এর সঙ্গে সমান হচ্ছে, আর যেহেতু বলে দিয়েছি নেচারটা নেগেটিভ হবে, তাহলে আমার মাইনাস কিউ হচ্ছে অ্যান্সার হবে। পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে কিউ ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে, আর যেহেতু মানে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু স্মল কিউ হচ্ছে, আর নেচার যেহেতু নেগেটিভ, তার মানে আমার অ্যান্সার হবে 1/4, আমার 1/4 হচ্ছে অ্যান্সার। এখন এই অঙ্কতে তো কিছু ছিল না, এই অঙ্কতে কিন্তু কিচ্ছু ছিল না। এবারে এইখান থেকে যে রিলেটেড থিওরিটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা আমি তোমাদেরকে বলছি। ধরে নাও এইখানে Q1 চার্জ রয়েছে, এইখানে Q2 চার্জ রয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বলছে মাঝখানের কোনো একটা পয়েন্টে একটা অন্য চার্জ রাখছি Q3, ঠিক আছে, মাঝখানে একটা পয়েন্ট নিয়েছি যেখানে একটা চার্জ রাখলাম Q, এই Q চার্জটাকে এদের মধ্যে কোথায় রাখলে এই Q চার্জ নেট ফোর্স 0 এক্সপিরিয়েন্স করবে। আর তোমাকে বলে দেওয়া আছে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা রয়েছে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ডি, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে ডি। তোমাকে এই Q1 চার্জ থেকে কত ডিস্টেন্সে কিউ চার্জকে রাখলে সেটা নেট ফোর্স 0 এক্সপিরিয়েন্স করবে, সেটা তোমাকে বের করতে হবে। তোমাকে এই ডিস্টেন্সটি বের করতে হবে, তোমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এই x1 এর মান বের করতে হবে, x1। এখন x1 দেখো, আমি এখানে থিওরি পড়াতে আসিনি, শুধুমাত্র সূত্রটা মনে করাতে এসেছি। x1 এর মান কত হবে, x1 ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার Q1 বাই রুট আন্ডার Q1 প্লাস রুট আন্ডার Q2 ইন্টু টোটাল ডিস্টেন্স ডি। যদি এই x2টা যদি চাইতো, যদি আমাকে এখানে x2 চাইতো, তাহলে x2 এর মান কত হতো, এই x2 এর মান কত হতো, x2 ইজ ইকুয়াল টু হতো রুট আন্ডার Q1, সরি Q1 কেন Q2 হবে এখন, রুট আন্ডার Q2 ডিভাইডেড বাই রুট আন্ডার Q1 প্লাস রুট আন্ডার Q2 ইন্টু ডি। এটা তো গেল কিউ চার্জের ইকুইলিব্রিয়ামের জন্য। এখন তোমাকে যদি প্রশ্ন করে দেয় এটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফর কিউ চার্জ, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফর চার্জ কিউ, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ফর কিউ। কিন্তু তোমাকে যদি বলে দেয় ফর ইকুইলিব্রিয়াম অফ সিস্টেম, ফর, তোমাকে যদি বলে দেয় ফর ইকুইলিব্রিয়াম ফর ইকুইলিব্রিয়াম অফ সিস্টেম, অর্থাৎ সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, সিস্টেমটাকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে এর উপরেও ফোর্সকে জিরো করতে হবে,
এর উপরেও ফোর্সকে জিরো করতে হবে আর এর উপরেও ফোর্সকে জিরো করতে হবে। এখন কিউ এর উপরে ফোর্স তো জিরো আমি অলরেডি এই কন্ডিশনে করে নিয়েছি, কিন্তু এর উপরে তো জিরো ফোর্স এক্সপিরিয়েন্স নাও করতে পারে। যদি সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে কিউ এর মানটা কত হবে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে কিউ ইজ ইকুয়াল টু কত হতে হবে। কিউ এর মান হতে গেলে দেখো পজিশনটা তো আমি স্পেসিফাই করে নিয়েছি, পজিশন তো অবশ্যই এটা হতে হবে। এখন এই পজিশনে কত চার্জকে রাখলে এর উপরে এবং এর উপরে নেট ফোর্স জিরো হবে। তখন কিউ এর মান তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে কিউ ওয়ান ইন্টু কিউ টু, অবশ্যই মাইনাস ডিভাইডেড বাই রুট কিউ ওয়ান প্লাস রুট কিউ টু তার হোল স্কোয়ার। এটি অ্যান্সার, মুখস্থ রাখবে এটা, ঠিক আছে? তো এই থিওরিটা কিন্তু তুমি যদি এক্সামের আগে দেখে না যাও তাহলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। কিরকম অঙ্ক আসবে দেখবে, দেখাচ্ছি। এখানে আছে কিউ পরিমাণ চার্জ, এখানেও আছে কিউ পরিমাণ চার্জ, এর মিডিল পয়েন্টে একটা চার্জ রেখেছি কিউ, আর এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার। এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার। তোমাকে বলছে যে কিউ এর মানটা কত হতে হবে, কিউ ইজ ইকুয়াল টু কত হলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামে কে থাকবে, সিস্টেম থাকবে। কি করে অঙ্কটা করবে? তাহলে অবশ্যই দেখো না, এইখানে এই চার্জ আর এই চার্জ সেম রয়েছে, তাহলে অবশ্যই এখানে x1 ইজ ইকুয়াল টু x2 ইজ ইকুয়াল টু d/2 হবে। অবশ্যই এখানে x1 ইজ ইকুয়াল টু x2 ইজ ইকুয়াল টু d/2 ইজ ইকুয়াল টু 1/2 মিটার হবে। কি করে হলো? তুমি x1 এর মান বসিয়ে দেখো না, x1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার q1 এর মানও q, রুট আন্ডার q1 এর মান q প্লাস রুট আন্ডার q2 এর মানও q ইন্টু টোটাল ডিস্টেন্স d। এটা কত হবে? পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা d/2 হবে। কিন্তু আমার প্রশ্ন তো d/2 তে নয়, d/2 তে হবে, আর d/2 এর মান হাফ মিটার বেরিয়েছে, আর আমি বলেছি এটাকে মিডিল পয়েন্টে রাখা হয়েছে। আমি তোমাকে বললাম এটাকে মিডিলে রাখা আছে, তার মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, হাফ মিটার। এই তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, কিন্তু সিস্টেমের ইকুইলিব্রিয়াম চাইছে, মানে এর উপরে নেট ফোর্সটা জিরো করতে হবে। এর উপর নেট ফোর্সটা জিরো করতে গেলে কিউ এর তো কোনো স্পেসিফিক মানের জন্যই তো নেট ফোর্স জিরো হবে। সেই ক্ষেত্রে এখানে কিউ এর যে মান আসবে, সেটা হবে, দেখো ম্যাক্সিমামরা কি করবে জানো তো, এটা মাইনাস কিউ অ্যান্সার করে দেবে। ম্যাক্সিমামরা অ্যান্সার করবে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, আর এইখানেই অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু অ্যান্সার হবে না, এটা হলে অ্যান্সারে ভুল হয়ে যাবে। অ্যান্সারটা হবে কিউ ইজ ইকুয়াল টু, এই যে বললাম, মাইনাস অফ q1 ইন্টু q2, মানে কিউ স্কোয়ার বাই রুট আন্ডার q1 প্লাস রুট আন্ডার q2, এটি হবে অ্যান্সারে। তাহলে কত হচ্ছে এটা, মাইনাস অফ কিউ স্কোয়ার বাই 2 রুট কিউ তার হোল স্কোয়ার, মানে 4q। তাহলে এটা হবে মাইনাস অফ q/4, এটি কিন্তু অ্যান্সারে হবে, খেয়াল রাখবে, এটা কিন্তু অ্যান্সার হবে, খেয়াল রাখবে, ঠিক আছে? বুঝলে অঙ্কটা কেন ইনক্লুড করলাম? ম্যাক্সিমাম ছেলে কিন্তু এই জায়গাতে ভুল করে, এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার কিন্তু এটা হবে। তোমাকে এই সূত্রটা কিন্তু বারবার ধরে খেয়াল রাখতে হবে, এই যে এই সূত্রটা, বোঝা গেছে? নেক্সট, এবারে দেখো, এটা হচ্ছে তোমার বেসিক ম্যাথ থেকে অঙ্কটা, ভেক্টর থেকে অঙ্কটা দিয়ে দিয়েছে। কি বলছে? এ ভেক্টর মেক্স 45 ডিগ্রি and 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। আমাকে থিটা এক্স বলে দিয়েছে, কত? 45 ডিগ্রি। থিটা ওয়াই বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। বলছে দেন ইউনিট ভেক্টর অ্যালং গিভেন ভেক্টর ইজ,
দেন ইউনিট ভেক্টর অ্যালং গিভেন ভেক্টর ইজ। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, আমাকে তো ইউনিট ভেক্টর বের করতে বলেছে। ঠিক আছে, আমি ইউনিট ভেক্টর বের করব। তুমি দেখবে এক্স অক্ষের সঙ্গে যদি 45 ডিগ্রি কোণ করে, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে নিশ্চয়ই 90 মাইনাস 45 ডিগ্রি কোণ করা উচিত। এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে নিশ্চয়ই ওয়াই অক্ষের সঙ্গে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল করে। কিন্তু এখানে তো 60 দিয়ে দিয়েছে, তাহলে কি অঙ্কটা ভুল আছে? দিয়ে তোমার সমস্যাটা তৈরি হবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি করবে, ইউনিট ভেক্টর চেয়েছে তো, তাহলে নিশ্চয়ই ভেক্টরের রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু কত হবে? নিশ্চয়ই ভেক্টরের রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু আমার 1 হবে। দিয়ে ভেক্টরটা বের করবে 1 ইন্টু কস 45 আই ক্যাপ, 1 ইন্টু কস 45 আই ক্যাপ প্লাস 1 ইন্টু সাইন 45, ছেড়ে দাও এক তো, আমি একটাকে বারবার ধরে লিখছি না, কস 45 আই ক্যাপ ইন্টু সাইন 45 জে ক্যাপ, সাইন 60 জে ক্যাপ, সাইন 60 জে ক্যাপ, এটা অ্যান্সার করে দেবে। দিয়ে পরে এটা হয়ে যাবে আই বাই √2 প্লাস 60 মানে কত, √3/2 জে ক্যাপ, এটা করে দেবে। আর দেখো তো এটা কি অ্যান্সারে দেওয়া আছে? এটা তো অ্যান্সারে দেওয়া নেই, তাহলে কি ভুল হয়ে গেল অঙ্কটা? ম্যাক্সিমাম ছেলে, আমিও যদি অ্যাজ এ স্টুডেন্ট হই, কিন্তু আমিও কিন্তু এই সমস্যাটা করব। দেখো এখানে এক্স অক্ষের সঙ্গে যদি 45 করে, যদি ভেক্টরটা 2D হতো, তাহলে এক্স অক্ষের সঙ্গে 45 করলে ওয়াই অক্ষের সঙ্গে নিশ্চয়ই 90 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 45 অ্যাঙ্গেল করতো। কিন্তু 2D নয়, এখানে আমাকে 90 মাইনাস সেটা ম্যাচ করছে না তো, তাহলে এটা নিশ্চয়ই 2D নয়। দেখো এখানে এক্স অক্ষের সাথে কোণ বলেছে, ওয়াই অক্ষের সাথে কোণ বলেছে। যদি ভেক্টরটা 3D হয় তাহলেই এটা সম্ভব। যদি 2D ভেক্টর হতো, তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করলে ওয়াই অক্ষের সঙ্গে 90 মাইনাস থিটা করতো। কিন্তু এইখানে সেটা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই ভেক্টরটা 2D নয়, ভেক্টরটা 3D। তাহলে থিটা ওয়াই এর কনসেপ্ট লাগতো, থিটা জেড এর কনসেপ্ট লাগতো এখানে। থিটা জেড ইজ ইকুয়াল টু কত আগে বের করতে হবে। এই প্রসেসটা তোমার হবে না, এই প্রসেসটা আমার হবে না, এই প্রসেসটা আমার হবে না, এই প্রসেসটা আমার হবে না। কি করে করবো অঙ্কটা তাহলে? দেখো থিটা এক্স দিয়েছে, মানে তুমি জানো ইয়ে ভেক্টরের ক্ষেত্রে কি বলে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ডাইরেকশন কোসাইন। এল এর মান কত হয়? এল এর মান হয় কস থিটা এক্স কস আলফা। এম এর মান কত হয়? কস থিটা ওয়াই। আর এন এর মান কত হয়? কস থিটা জেড। এখন কস থিটা এক্স এর মান বসাবে কস 45, কস 45 মানে 1/√2 হবে। কস থিটা ওয়াই 60 ডিগ্রি, মানে এটা নিশ্চয়ই হাফ হবে। এবার এনটা তো আমি জানি না। এখন ঘটনা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে এল স্কোয়ার মানে নিশ্চয়ই হাফ হচ্ছে, এম স্কোয়ার মানে নিশ্চয়ই 1/4 হচ্ছে, এন স্কোয়ারের মান জানি না, এটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে নিশ্চয়ই এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? 1 মাইনাস, আচ্ছা 1/2 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু 3/4 হয়, তাহলে 1 মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1/4 হচ্ছে। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে? এন ইজ ইকুয়াল টু কত হবে? হাফ হবে। এখন বাস হয়ে গেল, হয়ে গেল আমার তো। তাহলে আমার কি হবে? cos 45 আই ক্যাপ সাইন, সাইনটা তো হবে না, এটা সাইন, এটা cos 60 হতো, সরি, এখানে একটা cos 60 করতে হতো। cos 60 আর cos 60 এর মান হাফ হতো এখানে। এই যে দেখো, তোমরা যদি এটা করতে না, দেখো এটা অ্যান্সার হয়ে যেত। আর কিন্তু এই অ্যান্সারটা কিন্তু হবে না, ভুল করতে তোমরা। তাহলে এখন কি হবে দেখো, এখন বাস কিছুই না, cos তোমার cos থিটা এক্স মানে 1/√2 আই ক্যাপ হাফ জে ক্যাপ আর 1/2 কে ক্যাপ। দেখো 1/√2 আই ক্যাপ, 1/√2 আই ক্যাপ এটা, আচ্ছা দাঁড়াও, 1/√2 আই ক্যাপ এটাতে আছে, 1/√2 আই ক্যাপ এটাতে আছে, 1/√2 আই ক্যাপ এটাতে আছে। আচ্ছা, তারপরে cos থিটা ওয়াই জে ক্যাপ মানে হাফ জে ক্যাপ হবে, হাফ জে ক্যাপ এটাতে আছে, হাফ জে ক্যাপ এটাতে আছে, হাফ জে ক্যাপ এটাতে নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, তারপরে আছে হাফ কে ক্যাপ, হাফ কে ক্যাপ এটাতে আছে, হাফ কে ক্যাপ এটাতে নেই, তাহলে এটা হবে না। তিনটা মিলে গেল, অবশ্যই এটা অ্যান্সার হবে। আর এখানে হাফ কে, এটা তো আগেই ক্যান্সেল আমি করে দিয়েছি, তাহলে অপশন 2 এরটা হচ্ছে অ্যান্সার, অপশন 2 এরটা হচ্ছে আমার অ্যান্সার।
অপশন 2 একটা হচ্ছে। বুঝতে পারলে? আমি দেখো পুরো অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে কেন কি রকম করে ছেলেমেয়েরা ভুল করে। আর তোমরা যারা অঙ্কটা দেখো প্রত্যেকে অঙ্ক ভিডিওটা দেখার দরকার নেই। অঙ্কটা পারবে মানে অঙ্কটা আগে করার চেষ্টা করবে। যদি করতে পারো তাহলে খুব ভালো। আর যদি করতে না পারো সেক্ষেত্রে তোমরা সলিউশন দেখবে। আমি স্টুডেন্টদের ভুলগুলো তুলে ধরছি যাতে করে তোমরা সেই ভুলটা রিপিট না করো। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই অঙ্ক মানে তোমার কি বলে এই স্পেসিফিক অঙ্কের লিঙ্কটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি ওই ফ্রেশ অঙ্কের পিডিএফটা ডাউনলোড করতে পারো, সেখান থেকে তোমরা অঙ্কগুলো নিজে চেষ্টা করবে। বলছে এ পয়েন্ট চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট এ পয়েন্ট ইনসাইড এ হলো কন্ডাক্টিং স্ফিয়ার বলেছে। ঠিক আছে, কোথায় বলেছে না ইনসাইডে বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রিক ফিল্ড প্যাটার্ন ইজ কারেক্ট। এখন ঘটনা হচ্ছে তোমরা খুব ভালো করে জানো যে কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকতে পারে না। কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড লাইন যদি থাকতে না পারে তাহলে নিশ্চয়ই এটা হবে না। দেখো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই হবে না। সেম কারণে এটাও হবে না। 3, 4 আগেই বাদ। এবারে তোমরা জানো কন্ডাক্টরের সারফেস হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসের মতো কাজ করে। ইকুইপোটেনশিয়াল সারফেসের মতো যদি কাজ করে তাহলে লাইনস অফ ফোর্স গুলো কন্ডাক্টরকে পারপেন্ডিকুলারলি ক্রস করবে। এখন এইখানে পারপেন্ডিকুলারলি ক্রস করেছে, করেনি। দেখো না এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার, তাহলে এটাও হবে না। তাহলে অবশ্যই এটা আমার অ্যান্সার হবে। বুঝতে পারছো? সব অঙ্ক কিন্তু করার কোনো প্রয়োজন নেই, তুমি নিজে থেকেই বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে। চলো নেক্সট কি বলেছে, সাম ইকুইপোটেনশিয়াল সারফেস আর শোন ইন দ্য ফিগার বিলো ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। আমাকে ইকুইপোটেনশিয়াল সারফেস বলেছে, আমাকে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটা যদি করতে হয় তো একটু বড় করে দেখাই। কারণ ছবিতেই অঙ্কটা করবো আমি। দেখো এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ভালো কথা। এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ভালো কথা। আর আমরা জানি ইকুইপোটেনশিয়াল সারফেসকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারলি ক্রস করে। এখন সবসময় ইলেকট্রিক ফিল্ড হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কাজ করবে। তাহলে 20টা হচ্ছে হাই পোটেনশিয়াল, 10টা হচ্ছে লো পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখতে ইলেকট্রিক ফিল্ড লাইন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাবে, আর অবশ্যই পারপেন্ডিকুলারলি যাবে, এই দিক বরাবর যাবে। ঠিক আছে, এখন দেখো এটা 30, তাহলে নিশ্চয়ই এটা 30, এটা 30 হলে এটাও 30 হবে, এটা 30 হলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60 হবে। আচ্ছা এটা 30 না, এটা 30, তাহলে আমার এটা 30। এখন দেখো এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা আমার কত বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা কত আছে, এই ডিস্টেন্সটা 10 আছে। কারণ এ হচ্ছে 10, এ হচ্ছে 20, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা আমার 10 হবে। দেখতে পাচ্ছ তোমরা? একটু বড় করে এটা আমার 10 হবে। এখন এটা 30, তাহলে এটাও 30, আমি থিটা দিয়ে লিখছি। তাহলে এটা 10 cos 30 আর এটা হয়ে গেল 10 sin 30। এটা হচ্ছে 10 sin 30 মানে কত হচ্ছে, 5 হচ্ছে। এখন ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কি জানি, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স, মাইনাস অফ ডিভি ডিএক্স। কারণ ভোল্টেজ মানে মাইনাসটা ডাইরেকশনকে প্রকাশ করে। ইলেকট্রিক ফিল্ড সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। মাইনাসটা আমি এখানে নেবো না, ঠিক আছে, আমি মাইনাস নেবো না। দেখো ভোল্টেজ ডিফারেন্স ডিভি, ভোল্টেজ ডিফারেন্সটা কত, 20 থেকে 10 বাদ দিলে 10 হয়। ভোল্টেজ ডিফারেন্সটা কত হচ্ছে, 10। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখো এটা হচ্ছে 10, তাহলে এটা 10 cos থিটা 10 sin থিটা। থিটার মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে 10 sin থিটা ইজ ইকুয়াল টু 10 sin 30 ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা হয়ে গেছে 5, তাহলে 10/5, এটা 5 হবে। এখন ঘটনা হচ্ছে দেখো এটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এইটাও সেন্টিমিটার হবে। সেন্টিমিটার মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, এখানে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি 100 দিয়ে ভাগ করি এটা 100টা উপরে গুণ হয়ে আসবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এটা কাটাকাটি গেলে 200 অ্যান্সার হবে, 200 অ্যান্সার হবে। 200 কোথায় দেওয়া আছে, 200 হচ্ছে অপশন 1 এ দেওয়া আছে। তাহলে অপশন 1টা হচ্ছে রাইট অ্যান্সার।
এই অঙ্কটা ইনক্লুড করার কারণ কি ছিল? এই অঙ্কটা ইনক্লুড করার কারণ ছিল ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটা ভুলে যাবে যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা এই দিক বরাবর কাজ করবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করবে বলতো, এটা 10 ভোল্ট, এটা 20 ভোল্ট, আর এই ডিস্টেন্সটা 10, তাহলে 10/10 ইজ ইকুয়াল টু 1 করে দেবে, আর 100 দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই জায়গাতে ভুলটা করবে, আর তখনই সে অ্যান্সারটা ভুল দিয়ে ফেলবে, তখনই অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ভোল্টেজ ডিফারেন্স 10 বের করবে, ডিস্টেন্সটাও 10 বের করবে, দিয়ে তুমি 10/10 1 বেরোবে, সেন্টিমিটারটা মিটারে করলে 100 দিয়ে গুণ করবে তুমি, দিয়ে 100 দিয়ে আলটিমেট তোমার 100 অ্যান্সারটা 100 বেরিয়ে যাবে। ওইখানেই ভুলটা করবে, ওই ভুলটা কিন্তু রিপিট করবে না, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ভুল করবে, ঠিক আছে? যাই হোক, এবারে কি আছে, অ্যাসারশন রিজন কি বলেছে দেখো, বলছে ফিজিক্যাল রিলেশন ইনভলভিং অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ক্যান নট বি ডেরাইভড বাই ডাইমেনশন অ্যানালাইসিস। ডাইমেনশন মানে যে সমস্ত রিলেশনগুলো প্লাস মাইনাস নিয়ে চলে, যে সমস্ত ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বলবো না, যে সমস্ত ধরো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, প্লাস মাইনাস রয়েছে, একটা এক্সাম্পল দিই, সাপোজ করো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক আছে? ত্বরণ সহ চললে, যদি মন্দন সহ চলে তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। এখন কোথায় প্লাস বসবে আর কোথায় মাইনাস বসবে, কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে, এইটা কি ডাইমেনশন বলতে পারবে? ডাইমেনশন অ্যানালাইসিস বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে না। তাহলে ক্যান নট বি ডেরাইভড বাই ডাইমেনশনাল অ্যানালাইসিস, এটা ঠিক, অ্যাসারশন তাহলে আমার ঠিক আছে। কি বলছে, ফিজিক্যাল রিলেশন ইনভলভিং অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ক্যান নট বি ডেরাইভড বাই ইউজিং ডাইমেনশনাল অ্যানালাইসিস। এই যে প্লাস হবে না মাইনাস হবে, এটা কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে বলতে তুমি পারবে না। নেক্সট কি বলেছে, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট ক্যান নট বি ডিডিউসড বাই মেথড অফ ডাইমেনশন। এই যে এই হাফের মানটা, এই যে এখানে হাফ আছে, এই যে এখানে হাফ আছে, এইখানেও হাফ আছে, এটা কি ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে বের করতে পারবে? এটাও তুমি ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে বের করতে পারবে না, তাহলে অবশ্যই ক্যান নট। এটাও তাহলে আমার ঠিক আছে, আমার এটাও ঠিক আছে, তাহলে অ্যাসারশনও ঠিক আর রিজনও ঠিক। কিন্তু নিউমেরিক্যাল কনস্ট্যান্টের মান বের করতে পারবো না বলে কি অ্যাডিশন সাবট্রাকশন হবে না? প্লাস হবে কি মাইনাস হবে এটা আমি বুঝতে পারছি না, কারণ আমি হাফের মানটা বের করতে পারবো না। এটা কি সম্ভব? এই যে এখানে নিউমেরিক্যাল কনস্ট্যান্টটা রয়েছে, এই কনস্ট্যান্টের মানটা বের করতে পারছি না বলে প্লাস হবে না মাইনাস হবে এটা বুঝতে পারছি না। এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে প্লাস হবে না মাইনাস হবে এটা বুঝতে পারছি না, হাফে মানে এই নিউমেরিক্যাল কনস্ট্যান্ট হাফের মানটা বের করতে পারবো না, হ্যাঁ দুটোই ঠিক। কিন্তু এই নিউমেরিক্যাল কনস্ট্যান্টের মানটা বের করতে পারছি না বলে প্লাস হবে না মাইনাস হবে এটা বের করতে পারছি না, এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে এক্সপ্লেনেশনটা কারেক্ট নয়, কিন্তু অ্যাসারশন রিজন দুটোই ঠিক। এই যে কারেক্ট এক্সপ্লেনেশন তো নয়, তাহলে এটা হবে না, নট কারেক্ট এক্সপ্লেনেশন এটা হবে। এই যে অ্যাসারশন রিজন বোথ আর ট্রু, এখানে ট্রু আছে কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন তো নয়, এটার কারেক্ট এক্সপ্লেনেশন তো এটা নয়, এইটা হচ্ছে। তাহলে অপশন 2 এরটা আমার রাইট হবে, বুঝতে পেরেছো? নেক্সট বলছে ইন এ নিউ সিস্টেম ইউনিট অফ মাস ইজ 10 কেজি, মাসের মানটা 10 কেজি বলেছে, ইউনিট অফ লেন্থ ইজ 5 মিটার and time is 10 সেকেন্ড, ঠিক আছে? দেন ইন দ্য নিউ সিস্টেম 20 গ্রাম পার সিসি ইজ ইকুয়াল টু, 20 গ্রাম পার সিসি ইজ ইকুয়াল টু, দেখো গ্রাম পার সিসি মানে ডেনসিটি, মানে এইখানে যে ইউনিটটা বলেছে, এইখানে যে ইউনিটটা মানে এইখানে এটা এটা নিশ্চয় ডেনসিটিকে প্রকাশ করছে, তাহলে ইউ হচ্ছে বেসিক্যালি ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, তাহলে এর যে ডাইমেনশনাল ফর্মুলাটা হবে ml⁻³ এখন আমাকে যেহেতু মানটা বের করতে বলেছে, দেন ইন দ্য নিউ সিস্টেম এত ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমি কোন সূত্র লাগাবো, n1u1 ইজ ইকুয়াল টু n2u2, এই সূত্র লাগাবো। আমি এখানে n2 এর মান বের করতে চাইছি, তাই তো? তাহলে n2 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আমার n2 ইজ ইকুয়াল টু হবে n1 ইন্টু u1/u2। আচ্ছা n1 এর মান কত, এবারে আমি গল্পে আছি, n1 এর মান হচ্ছে 20,
n1 এর মান হচ্ছে 20, u1 বাই u2, তার মানে আচ্ছা u এর মান কত, ml টু দ্য পাওয়ার -3, তাহলে এটা হবে m1 বাই m2, আর এটা হবে l1 বাই l2 হোল টু দ্য পাওয়ার -3। এরপর 20, যেহেতু 1 মানে ধরে নেওয়া টার্মটা বলেছি আমি, এখানে 1 মানে যেটা এখানে গিভেন রয়েছে সেটা বলেছি। গিভেন কি রয়েছে, 20 গ্রাম পার সিসি। তাহলে m1 এর জায়গায় আমার দেখো এইখানে গ্রাম পার সিসি বলে দিয়েছে, তাহলে m1 এর মান নিশ্চয়ই গ্রামে বলতে চাইছে, তাহলে m1টা এখানে আমি গ্রাম বসাবো। আর এইখানে আমাকে এটা m2টা ইউনিট অফ মাস ইজ 10 কেজি বলে দিয়েছে। 10 কেজি মানে কত গ্রাম, আমাকে যদি গ্রাম গ্রাম কাটাতে হয় তাহলে এই 10 কেজিটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। এখন 10 কেজি মানে কত গ্রাম বলো তো, এই 10 কেজি মানে কত গ্রাম, 10 আর কেজি মানে 10 টু দা পাওয়ার 3, তাহলে আমার 10 টু দা পাওয়ার 4 গ্রাম হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 10 টু দা পাওয়ার 4 গ্রাম। লেন্থ, লেন্থ তো আচ্ছা এটা সিসি মানে নিশ্চয় সেন্টিমিটারে থাকবে, তাহলে এখানে সেন্টিমিটার লিখবো ডিভাইডেড বাই দেখো লেন্থ ইজ 5 মিটার বলেছে, তাহলে 5 মিটারকে যদি সেন্টিমিটারে যদি কনভার্ট করতে হয়, 5 মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করতে হয় তাহলে 5 আর মিটার মানে কত সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার মানে 10 টু দ্য পাওয়ার 2 হবে, এত সেন্টিমিটার হবে। তাহলে 5 মিটার মানে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 সেন্টিমিটারকে আমি করলাম। আর হ্যাঁ অবশ্যই পরে -3 দিতে হবে, ঠিক আছে। এবার দেখো গ্রাম গ্রাম তো কেটে যাবে, অসুবিধা নেই, এখানে এই গ্রাম এখানে এই গ্রাম কাটবে, এখানে এই সেন্টিমিটার এখানে এই সেন্টিমিটার কাটবে, তাহলে যে অ্যান্সারটা আমার ফাইনাল অ্যান্সারটা বেরোবে সেটা কত বেরোবে, এখানে বেরোবে 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 তো নিচে থাকবে, আর এইখানে এটা যদি ওপরে উঠে তাহলে 5 এর কিউব ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 হবে এটা। এখন দেখো 5 এর কিউব মানে কত, 125, 125কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 125কে যদি 2 দিয়ে গুণ করি 250 আসবে, 20 ছিল বলে এখানে শূন্য বসলো, আর এটা এক্সট্রা করে 10 টু দ্য পাওয়ার 2 থাকবে, তাহলে আমার দেখতে পাচ্ছি 25 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 আসছে, কিন্তু 25 ইন্টু 10 টু দ্য 4 অ্যান্সারে দেওয়া নেই, তাহলে কি অঙ্কটা ভুল করছি আমি? দাঁড়াও, কোথায় ভুল করলাম, অ্যান্সারটা তো মিলছে না, 10 টু দ্য পাওয়ার 4 আছে, এটাকে -3 আছে উপরে নিয়ে গেলে +3 হয়ে যাবে, তাহলে 5 এর কিউব ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, অসুবিধা নেই, 10 টু দ্য পাওয়ার 2 এখানে হচ্ছে, 125কে যদি 20 দিয়ে গুণ করি কোথায় ভুল করলাম, 20টা হচ্ছে পুরোনোতে, ঠিক আছে অসুবিধা নেই, 20 এখানে গ্রাম 10 টু দ্য পাওয়ার 4 গ্রাম, ঠিক আছে, 5 মিটার মানে L1 এর জায়গায় সেন্টিমিটার বসিয়েছি, সিসি বলেছে মানে লেন্থটা তো সেন্টিমিটারই হবে, এটা 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 সেন্টিমিটার, ঠিক আছে, উপরে যদি নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 125 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, দেখি ভালো করে করে, এটা 125 হচ্ছে ইন্টু 20 হচ্ছে ইন্টু 10 টু দ্য পাওয়ার 2 হচ্ছে, অসুবিধা নেই, এটা হচ্ছে
250 এত 10⁻² হচ্ছে 1 2 এটা 25 × 10⁻4 আসছে। মিলে গেছে মিলে গেছে, আমি বেকার চিন্তা করছিলাম, এটা অ্যান্সার আসছে। এই যে 25 × 10⁻4 কে আমি 2.5 × 10⁻5 লিখতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভুল হতে পারে। দেখো আমি ঠিকই করেছিলাম কিন্তু মাঝখানে কনফিউজ হয়ে গেলাম। এবার এই কনফিউশনটা পরীক্ষার হলেও আসতে পারে, আর এই কনফিউশন যদি পরীক্ষার হলে চলে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো এটাই তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যাই হোক, বুঝতে পেরেছো তো? চলো নেক্সট কি বলছে দেখো, বলছে an expression of energy density is given by, ইউটা হচ্ছে এনার্জি ডেন্সিটিকে প্রকাশ করছে। আচ্ছা, সাইনের ভেতরে যেটা থাকে সেটা কিন্তু ডাইমেনশন লেস হয়। এটাকে যদি ডাইমেনশন লেস হতে হয় তাহলে নিশ্চয়ই আলফা এক্স ইজ ইকুয়াল টু কেটি হতে হবে। তাহলে নিশ্চয়ই আলফা এক্স ইজ ইকুয়াল টু কেটি হতে হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কেটি বাই এক্স হতে হবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারলাম। কি বলেছে এখন? কে ইজ বোলচম্যান কনস্ট্যান্ট। আচ্ছা, কে এর মান, কে হচ্ছে বোলচম্যান কনস্ট্যান্ট, টি ইজ টেম্পারেচার। তো ডাইমেনশন অফ বিটা চেয়েছে, এখন দেখো ইউ মানে হচ্ছে এনার্জি ডেন্সিটি, মানে হচ্ছে এনার্জি বাই ভলিউম। এটা ইজ ইকুয়াল টু, দেখো সাইনটা তো আমার যে সাইন দেওয়া আছে না, এই যে সাইনটা তো সাইনের তো কোনো একক হয় না, সাইন থিটা তো অনুপাত, এর তো ডাইমেনশন হয় না। তাহলে ইউ মানে আলফা বাই বিটা, মানে ইউ এর একক যা হবে আলফা বাই বিটার একক তাই হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টুই হচ্ছে আলফা বাই বিটা, এটা ইজ ইকুয়াল টুই হচ্ছে আলফা বাই বিটা। তাহলে সিম্পলি দেখতে পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ইন্টু ভলিউম বাই এনার্জি। এখন আলফা মানে কত হচ্ছে? আলফা মানে হচ্ছে কেটি বাই এক্স ইন্টু এনার্জি আর ভলিউমটা দেখে নিচ্ছি। এবারে এইখানে কি এটা বোলচম্যান কনস্ট্যান্ট, তুমি কি বোলচম্যান কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা বের করতে যাবে? না 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 না, ডাইমেনশনাল ফর্মুলা কে এর যদি বের করতে যাও তাহলে বিশাল জটিল একটা এক্সপ্রেশন আসবে, দরকার নেই। দেখো কে এর কথা আমি কোথায় পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে কোনো একটা গ্যাস মলিকিউলের যদি ডিগ্রি অফ ফ্রিডম যদি এফ হয় তাহলে তার সঙ্গে যে এনার্জি থাকবে, তার সঙ্গে যে এনার্জি লিঙ্ক থাকবে সেটা হচ্ছে F/2 কেটি হয়। তাহলে কোনো গ্যাস মলিকুলের কোনো একটা স্পেসিফিক টেম্পারেচার এনার্জি ই ইজ ইকুয়াল টু কত হয়? F/2 কেটি হয়, F/2 কেটি হবে। এখন F/2 কি? F/2 তো শুধুমাত্র নাম্বার, তাহলে এখান থেকে বুঝতে পারছি এনার্জি মানেই হচ্ছে কেটি, তাহলে কেটি মানে হচ্ছে এনার্জি, তাহলে এর জায়গায় আমি এনার্জি লিখবো, এটা মানে হচ্ছে এনার্জি। আবার তুমি লক্ষ্য করে দেখো এই এনার্জি আর এই এনার্জি কেটে গেল, আর এক্সটা হচ্ছে লেন্থ, এই এক্স মানে হচ্ছে লেন্থ, আর এই ভলিউম মানে হচ্ছে লেন্থের কিউব। তাহলে এই লেন্থ আর এই লেন্থের কিউব কাটাকাটি হয়, এই বিটার যে ডাইমেনশন আসবে সেটা নিশ্চয়ই এল স্কোয়ার আসবে। এখন এল স্কোয়ার কোথায় আছে? এল স্কোয়ার শুধুমাত্র অপশন 5-এ দেওয়া, অপশন 4-এ দেওয়া আছে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ারটা হচ্ছে আমার অ্যান্সার। যখন অ্যাজ এ স্টুডেন্ট আমি অঙ্কটাকে অ্যাপ্রোচ করতাম, আমি কিন্তু আগে কে এর ডাইমেনশনাল ফর্মুলা বের করতাম এইখান থেকে, দিয়ে কে এর ডাইমেনশনাল ফর্মুলা এখানে পুট করতাম, দিয়ে প্রত্যেকের ডাইমেনশন বসাতাম, দিয়ে একটা জটিল এক্সপ্রেশন বেরোতো, দিয়ে সেটা আমার ব্রেনকে হ্যাম্পার করতো, এক্সাম হলে আমি ভুল করে আসতাম। তাহলে এই ভুলটাও তোমাকে অ্যাভয়েড করতে হবে, তোমাকে একটু শর্ট টেকনিক, শর্ট অ্যাপ্রোচ সম্পর্কে বুঝতে হবে আর কি। ঠিক আছে, চলো কি বলছে দেখো এবারে, কাইনেটিক এনার্জি কে ডিপেন্ডস অন মোমেন্টাম অ্যাজ, কে এর মান বলে দিয়েছে p²/2m, আমাকে এখানে বলে দিয়েছে কে ইজ ইকুয়াল টু হচ্ছে p²/2m। কারেক্ট কার্ভ, দেখো আমাকে বারবার ধরে দেখো, কোথাও কোথাও p² দিয়েছে, আবার কোথাও কোথাও p দিয়েছে।
তাহলে আমাকে কে এর গ্রাফ পি স্কোয়ার দিয়ে বের করতে হবে আর কে এর গ্রাফ পি দিয়ে বের করতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, আমি ইজিলি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2mk। এখন আমি যদি কে টাকে রিপ্রেজেন্ট করি এক্স অক্ষ বরাবর আর পি স্কোয়ারকে রিপ্রেজেন্ট করি ওয়াই অক্ষ বরাবর, তাহলে কোথাও না কোথাও ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে লাগছে। তাহলে পি স্কোয়ারের সঙ্গে কে এর কার্ভটা স্ট্রেট লাইন হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারছি পি স্কোয়ার সঙ্গে যে কে এর কার্ভ, এটা কিন্তু এই যে পি স্কোয়ার ভার্সেস কেটা অবশ্যই স্ট্রেট লাইন হবে। কারণ স্ট্রেট লাইন কোথায় আছে? স্ট্রেট লাইন তো অপশন সিতে আমার দেওয়া আছে। স্ট্রেট লাইন তো আমার অপশন সিতে দেওয়া আছে, তাহলে অপশন সি তো অবশ্যই হবে। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে যে অপশন গুলো দেওয়া আছে না, সেইখানে এ বি বি সি দুটো, তাহলে নিশ্চয়ই দুটো কারেক্ট হবে, একটা কারেক্ট হবে না। তাহলে সি তো আমার অপশনে হচ্ছেই। তাহলে সি দেখো, একে সি নেই, চারে সি নেই, তাহলে অবশ্যই 2 আর 3-এর মধ্যে একটা অ্যান্সার হবে। 2 আর 3-এর মধ্যে একটা অ্যান্সার হবে। এখন দেখো, তাহলে আরেকটা আমাকে পি ভার্সেস কে কার্ভ বের করতে হবে। আমাকে যদি পি ভার্সেস কে কার্ভ যদি বের করতে হয়, তুমি লক্ষ্য করে দেখো এখানে পি এর পাওয়ার 2 রয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এখানে পি এর পাওয়ার 2 রয়েছে, এখানে কে এর পাওয়ার 1 রয়েছে। যখন একটার পাওয়ার 2 হবে, একটার পাওয়ার 1 হবে, তাহলে সেটা নিশ্চয়ই প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে সেটা নিশ্চয়ই আমার প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। আর এই যে প্যারাবোলার খালটা কোন দিকে হবে? প্যারাবোলা দেখতে তো এরকম টাইপের হয়। আর খালটা কোন দিকে হবে? যার ঘাতটা 1, যার পাওয়ারটা 1, তার দিকে খালটা হবে। পাওয়ারটা 1 আছে কাইনেটিক এনার্জি, তাহলে খালটা কাইনেটিক এনার্জির দিকে হবে। তাহলে অবশ্যই অপশন এটা অ্যান্সার হবে। অবশ্যই অপশন এটা অ্যান্সার হবে। তুমি লক্ষ্য করে দেখো না, তুমি কে এর মান প্লাস, তুমি এক কাজ করো, পি এর মান প্লাস হোক বা মাইনাস হোক, কে এর মান অলওয়েজ পজিটিভ হবে। কারণ দেখো না, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mk, পি এর মান মাইনাস হলেও কে এর মান পজিটিভ হবে, পি এর মান প্লাস হলেও কে এর মান পজিটিভ হবে। এখন প্লাস মাইনাস কি? প্লাস মাইনাস ডাইরেকশনকে প্রকাশ করে। কাইনেটিক এনার্জি তো স্কেলার রাশি, স্কেলার রাশিতে কখনো প্লাস মাইনাস হতে পারে না, স্কেলার রাশি সবসময় প্লাসই হবে, স্কেলার রাশি সবসময় প্লাস হবে। কিন্তু মোমেন্টাম যেহেতু ভেক্টর রাশি, এর মান কিন্তু প্লাস মাইনাস হতে পারে। আবার দেখো পি এর মান প্লাস হোক মাইনাস হোক, কে ইজ অলওয়েজ পজিটিভ। তুমি লক্ষ্য করে দেখো এখানে পি এর মান প্লাস হলেও কে পজিটিভ, পি এর মান মাইনাস হলেও কে পজিটিভ, তাহলে এর অ্যান্সার হবে। তাহলে এ আর সি অ্যান্সার, আর এ আর সি তোমার অপশন 3 তে দেওয়া আছে, তাহলে অপশন 3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও নেক্সট কি বলছে। টু চেক ডাইমেনশনাল কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন উই ইউজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। অবশ্যই কোনো একটা ইকুয়েশন কারেক্ট কি কারেক্ট নয়, আমরা সেটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি দিয়ে দেখি। কিরকম এটাও একটু বলে দিই। যেমন ধরো এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। এটা কারেক্ট তখনই হবে, দেখো ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট প্লাস ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাও এল কে প্রকাশ করতে হবে, এটাও এল কে প্রকাশ করতে হবে, এটাও এল কে প্রকাশ করতে হবে। এটাই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। তাহলে এটা এটি স্কোয়ার হবে না, এটি কিউব হবে না, এ টি টু দ্য পাওয়ার 4 হবে, সেটা কিন্তু আমাকে ওই হোমোজেনিটি দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, এবারে বলছে তাহলে এটা ঠিক, এটা ঠিক বলছে if the dimension of all term in the equation are not same then the equation is wrong। অবশ্যই যদি s এর ডাইমেনশন l হয় আর এদের ডাইমেনশন যদি l হয় তবেই সেটা ঠিক। যদি এদের ডাইমেনশন l না হয়, সাপোজ করো এর ডাইমেনশন হয়ে গেল l স্কোয়ার, এর ডাইমেনশন হয়ে গেল l কিউব, আর এর ডাইমেনশন হয়ে গেল l, তাহলে এটা কি কারেক্ট ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে? করবে না, তাহলে এটা রং। অবশ্যই সেটা সেক্ষেত্রে এটা ঠিক হবে, এটাও ঠিক হবে। এবার দেখো যদি সেম না হয় তাহলে রং হয়ে যাবে, সেম হলেই সেটা কারেক্ট হবে। তাহলে এটা তো ঠিক এক্সপ্লেনেশন। যদি প্রত্যেকটা টার্মের ডাইমেনশন যদি সেম হয় তবেই ইকুয়েশন কারেক্ট হবে, আদারওয়াইজ রং হয়ে যাবে। তাহলে এইটা তো কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাসারশন রিজন বোথ আর ট্রু, অ্যাসারশন রিজন বোথ আর ট্রু, ফলস ফলসের তো কোনো গল্পই নেই, 3-4 তো এমনি হবে না। এখন কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে, তাহলে অবশ্যই কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে, তার মানে অপশন 1টা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন 1 আমার অ্যান্সার হবে। বোঝা গেছে? নেক্সট দেখো কি বলছে এবারে। এখানে বলেছে
অঙ্কটা তোমরা পড়ে দেখবে, আমি আর ভিডিওটা বড় করবো না, তোমাদের হাতে সময় খুবই কম আছে, আমার হাতেও সময় কম আছে। এখানে বলেছে যে সারফেস চার্জ ডেন্সিটি সিগমাটা কার সঙ্গে সমানুপাতিক। লক্ষ্য করে দেখো, এই দিক বরাবর যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এফ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা হচ্ছে এফই। এই দিক বরাবর যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে নিশ্চয়ই এমজি, এটা নিশ্চয়ই এমজি। আর ট্যান থিটার মান কত হয়? এফই বাই এমজি হয়। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়? ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ ই বাই এমজি হয়। এফ মানে কত হবে? কিউই বাই এমজি হবে। তাহলে কোথাও না কোথাও বুঝতে পারছি যে ট্যান থিটার সঙ্গে ই এর কি রিলেশন? সমানুপাতিক রিলেশন। আবার ই মানে কি হয়? ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0 হয়। ঠিক আছে, তাহলে কোথাও না কোথাও ই এর সঙ্গে সিগমার কি রিলেশন? সমানুপাতিক রিলেশন। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ট্যান থিটার সঙ্গে সিগমার কি রিলেশন? সমানুপাতিক রিলেশন। তাহলে ট্যান থিটা আমার অ্যান্সার হবে। ট্যান থিটা আমার অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, বাহ, এইখানেও সেম কনসেপ্ট দিয়ে অঙ্কটা হবে। আবার তুমি একটা একই সূত্র লাগাবে। তোমাদেরকে যখন আমি পড়েছিলাম তখন বলেছিলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয়? ট্যান থিটা ইজ ইকুয়াল টু হয় এফই বাই এমজি। এখন এর ক্ষেত্রেও ফোর্সটা যা হবে, এর ক্ষেত্রে ফোর্স যা হবে, এর ক্ষেত্রেও ফোর্স সেম হবে। তাহলে এফ এর মান তো কিউ1 মানে ফোর্স তো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না, এর ক্ষেত্রেও যদি ফোর্স এফ হয় এর ক্ষেত্রেও ফোর্স এফ হবে। তাহলে কোথাও না কোথাও ট্যান এফ তো কনস্ট্যান্ট, এটা তো আমার হয়ে গেছে কনস্ট্যান্ট, এফটা তো হয়ে গেছে আমার কনস্ট্যান্ট। তাহলে কোথাও না, আবার জিটাও হয়ে গেছে আমার কনস্ট্যান্ট। তাহলে কোথাও না কোথাও ট্যান থিটার সঙ্গে এম এর কি রিলেশন? ব্যস্তানুপাতিক রিলেশন। আমাকে এখানে বলে দিয়েছে আলফার মানটা বিটার থেকে ছোট, তাহলে এইটা হয়ে গেছে স্মল, এইটা হয়ে গেছে বিগ। তাহলে অবশ্যই এটা যেহেতু স্মল, থিটার মান যদি ছোট হয় তাহলে এম এর মান বড় হবে, তাহলে অবশ্যই m1 বড় হবে। তাহলে অবশ্যই এখানে আমার m1 ইজ গ্রেটার দেন m2 হবে। এখন m1 গ্রেটার দেন m2 কোথায় কোথায় দেওয়া আছে? এখন m1 গ্রেটার দেন m2 এইখানে দেওয়া আছে, m1 গ্রেটার দেন m2 এইখানে দেওয়া আছে। তাহলে অবশ্যই অপশন বিও হবে ঠিক আর অপশন ডিও হবে ঠিক। তাহলে বি ডি দুটোই ঠিক অ্যান্সার। m1 ইজ ইকুয়াল টু m2 তো কোনোদিনই হবে না, আর m1 যদি ছোট হয় এটাও হবে না। বাদ দাও, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। ইন অ্যান এক্সপেরিমেন্ট, আচ্ছা এটা স্ক্রু গেজের অঙ্ক, ঠিক আছে, এটা স্ক্রু গেজের এক্সপেরিমেন্ট দেওয়া আছে। স্ক্রু মুভ 0.5 মিলিমিটার ইন ওয়ান মেন স্কেল অন মেন স্কেল ইন ওয়ান কমপ্লিট রোটেশন। তাহলে পিচটা বলে দিয়েছে, এটা হচ্ছে পিচ, ঠিক আছে। বলছি টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল এনটা বলে দিয়েছে 50। মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং এম বলে দিয়েছে। 45th ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল ইজ ইন দ্য রেফারেন্স লাইন, ঠিক আছে, এটাও বলে দিয়েছে আমাকে। ইনস্ট্রুমেন্ট হ্যাজ আবার নেগেটিভ জিরো এরর বলে দিয়েছে, এখানে নেগেটিভ জিরো এরর বলে দিয়েছে। দেখো আমাকে কি চেয়েছে? দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার ইজ, প্রথম কথা আমার যে ফাইনাল ভ্যালুটা বেরোবে, আমার যে ট্রু ভ্যালু বেরোবে, আমার যে ট্রু ভ্যালু ইজ ইকুয়াল টু বেরাবে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু প্লাস, আচ্ছা মাইনাস এরর, মাইনাস এরর। এখন যদি পজিটিভ জিরো এরর হয় তাহলে এররের মানটা পজিটিভ বেরোবে, কিন্তু এইখানে যেহেতু নেগেটিভ এরর বলেছে তাহলে এইখানে আমার মাইনাস হবে, আর দিয়ে আমার মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে যাবে। নেগেটিভ এররটা বলেছে -0.03 মিলিমিটার, আর আমার মিলিমিটারই অ্যান্সার দেওয়া আছে, মিলিমিটার 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 মিলিমিটার। তাহলে আমি সেন্টিমিটারে করতে যাব না,
তাহলে ফাইনাল অ্যান্সারটা আমার যোগ হয়ে যাবে। এখন আমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কত? আমার এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে, দেখো আমার মেন স্কেল রিডিং বলেছে 2.5 মিলিমিটার, তাহলে 2.5 যোগ আমার রেফারেন্স লাইনে 45th ডিভিশন। দেখো যদি 50 ডিভিশন মুভ করে তাহলে আমার 0.5 মিলিমিটার যায়। 50 একবার কমপ্লিট রোটেশন মানে 50টা ডিভিশন, 50 ডিভিশন মুভ করলে 0.5 মিলিমিটার যায়। তাহলে 1 মিলিমিটার, তাহলে একটা দেখো 50টা ঘর মানে হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে একটা ঘর মানে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 50। এখন টোটাল কত ঘর গেছি? 45 ঘর গেছি, তাহলে 45 ঘর গেছি। এটা তো গেল এক্সপেরিমেন্টাল ভ্যালু। আর যদি আমাকে ফাইনালটা পেতে হয় তাহলে এটা যোগ হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ভুল কোথায় করে বলো তো? নেগেটিভ এরর বলেছে মানে মাইনাস করে দেয়, প্লাস করে না। নেগেটিভ এরর মানে খেয়াল রাখতে হবে সেটা কিন্তু অ্যান্সারটা পজিটিভে বেরোবে। সরি, নেগেটিভ এরর বলেছে মানে আলটিমেট তোমাকে যোগ করতে হবে। এবার তুমি যোগ করে দেখো কত আসছে, দশমিকটা যদি তুলো কত আসছে, 1 এর 100, তাহলে 45/100 মানে 0.45, তাহলে এটা আসবে 2.5 প্লাস 0.45 প্লাস 0.03। দেখো না 3, তাহলে 3 5 8 8 5, সরি সরি সরি, এটা 5 0 করে দিই যোগের সুবিধার জন্য, যোগের সুবিধার জন্য এটাকে 0 করে দিই। 5 3 8, 8 কোথায় আছে? 8 একমাত্র অপশন 3 তে আছে, তাহলে অপশন 3টা হচ্ছে রাইট অ্যান্সার। লাস্টে তো 8 আসবে না, 5 3 আর 5 এ 8, আর 8 একমাত্র অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। যোগ করেও দেখবো না আমি, বুঝতে পেরেছো? তাহলে এই নেগেটিভ এররটা কিন্তু খেয়াল রাখবে। আর যদি পজিটিভ এরর হতো তাহলে তো এটা প্লাস আসতো, তাহলে আলটিমেট আমাকে মাইনাস করতে হতো। এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? নেক্সট, বাহ, a thin spherical conducting cell of radius r has a charge small q, another charge q is placed at the center of cell, the, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আগে সেল ড্র করি। এ থিন স্ফেরিক্যাল সেল ড্র করলাম অফ রেডিয়াস আর, টোটাল চার্জ কত আছে এর মধ্যে? টোটাল চার্জ এখানে স্মল কিউ রয়েছে। আনাদার চার্জ ক্যাপিটাল কিউ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ দ্য সেল, এখানে আরেকটা চার্জ প্লাস কিউ কে রেখে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, কি বলছে? দ্য ইলেকট্রো, বলছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি এট এ ডিস্টেন্স r/2। আমাকে এই পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বের করতে হবে। এখন এই পি পয়েন্টে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বেরোবে এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সেলের জন্য বেরোবে, আর স্ফেরিক্যাল সেলের জন্য কে কিউ বাই আর। আমরা জানি স্ফেরিক্যাল সেলের ভেতরের কোনো পয়েন্টে যে পোটেনশিয়াল হয় সেটা কে কিউ বাই রেডিয়াস হয়, তো কে কিউ বাই ক্যাপিটাল আর প্লাস এই ক্যাপিটাল কিউ এর জন্য হবে কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই ডিস্টেন্স। ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আমার r/2 বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা আমাকে এই ডিস্টেন্সটা আমাকে r/2 বলে দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই r/2 হয়ে যাবে। এবার যেটা অ্যান্সার সেটা হবে। দেখো কি হবে অ্যান্সারে, করি যোগ, কেটাকে 1/4πε বসাতে হবে, তাহলে 1/4πε0 এখানে হবে কিউ প্লাস 2q। কোথায় মিলছে বলো তো? এই যে দেখো এটার সাথে মিলছে। অপশন 4 রাইট অ্যান্সার, বুঝা গেছে? চলো নেক্সট, find the value of q so that force on 10 microcoulomb placed at vertex of square is 0। আমাকে q এর মান বের করতে হবে যার জন্য নেট ফোর্স অন 10 মাইক্রোকুলম ইজ 0 হয়, ঠিক আছে? দেখো এখানেই বলে দিই, ছাড়ো।
এই 10 মাইক্রোকুলম 10 মাইক্রো মানে এর জন্য যে ফোর্সটা, সেটা অবশ্যই এই দিক বরাবর লাগবে। ভালো কথা। নেট ফোর্স জিরো করতে গেলে এটার জন্য এটা দেখো, এই কিউ এর জন্য ফোর্স দেখো, নেট ফোর্স যদি 10 মাইক্রোকুলমকে জিরো এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে নিশ্চয়ই এই দুটোর জন্য, এটার জন্য আর এটার জন্য এই পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্স নিশ্চয়ই এই দিক বরাবর কাজ করবে। তাহলে অবশ্যই এদের নেচারকে নেগেটিভ হতে হবে। তাহলে এর জন্য যে ফোর্সটা নিশ্চয়ই সেটা এই দিক বরাবর লাগবে, এর জন্য যে ফোর্সটা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই এই দিক বরাবর লাগবে। তাহলে অবশ্যই কিউ এর নেচারটা নেগেটিভ হতে হবে, এরও নেচার নেগেটিভ হতে হবে। দেখো এটা পজিটিভে দেওয়া আছে, তাহলে এটা তো জীবনে হবে না, কিউ এর মান তো নেগেটিভেই আসবে। তাহলে এটা যদি এফ হয়, তাহলে নিশ্চয়ই এটা √2f হবে। কি বললাম বুঝতে পারলে? এটা নিশ্চয়ই √2f হবে। এবার √2f এর মান কত? √2 কে √2 লিখবো। এফ মানে কত? এটার জন্য যে ফোর্স সেটাই তো এফ, মানে কত হবে? কে ইন্টু কিউ ইন্টু 10 মাইক্রোকুলম ইন্টু 10 মাইক্রোকুলমটাকে লিখছি না, মাইক্রো মানে 10⁻⁻6, তাই জন্য দেখো অ্যান্সার এখানে মাইক্রোতে দেওয়া আছে না, তাই জন্য 10⁻⁻6 বসালাম না। এটাও কিন্তু একটা বুদ্ধি। দেখো এখানে মাইক্রো, এখানে মাইক্রো, এখানে মাইক্রো দেওয়া আছে, তাই জন্য 10⁻⁻6 বসালাম না, মাইক্রোতে রাখলাম। ঠিক আছে, ভাজিত ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্সটা কত? আমি ধরে নিচ্ছি এর বাহুর দৈর্ঘ্যটা এ, তাহলে এখানে নিশ্চয়ই এ স্কোয়ার হয়ে যাবে। এবারে এর জন্য কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে? কে, এটাও হবে 10 মাইক্রোকুলম, এটাও হবে 10 মাইক্রোকুলম, আর নিশ্চয়ই এটা √2a হবে। √2a স্কোয়ার করলে 2a স্কোয়ার হয়, 2a স্কোয়ার হয়। যাই হোক, এবারে কাটাকাটি করো। এইখানে 10 মাইক্রোকুলম, এইখানে 10 মাইক্রোকুলম কেটে যাবে, কুলমটা লেখার দরকার নেই। এইখানে কে কেটে যাবে, এইখানে স্কোয়ার, এইখানে স্কোয়ার কেটে যাবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি। আচ্ছা এইখানে কত আসবে বলো তো? আমাকে কিউ এর মান চেয়েছে, তাই তো? কিউ ইজ ইকুয়াল টু আসবে 10/2√2। তাহলে কোথাও না কোথাও 5√2 অ্যান্সার আসবে, 5√2। আর এখানে মাইক্রো ছিল তাই জন্য মাইক্রো, এখানেও মাইক্রো ছিল তাহলে মাইক্রো, এককটা তো কুলম্বেই হবে। ঠিক আছে, সি করেই দাও, ছাড় করে, তাহলে এটা অ্যান্সার। বাস হয়ে গেল, বোঝা গেছে? অনেকে ক্যালকুলেশনে ভুল করে দেয় এই অঙ্কগুলো, তাই জন্য দিয়েছি। ঠিক আছে, নেক্সট। বাহ, একই অঙ্ক, আলাদা করে বলার মতো কিছু নেই। এখানে কি চেয়েছে? 6 ওয়াট। ওয়াট মানে ইউটা কোথাও না কোথাও এখানে ওয়াটে দিয়েছে। অঙ্কটা পড়বে, অঙ্কটা আমি পড়লাম না। ইউ মানে হচ্ছে ওয়াট, মানে পাওয়ার। পাওয়ার মানে কত হয়? m(L²T⁻⁻3)। তাহলে আমাকে এখানে n2 মান বের করতে হবে। তাহলে একই জিনিস, n2 ইজ ইকুয়াল টু n1 ইন্টু u1/u2। তাহলে n1 এর মান কত? 6। আচ্ছা, এবার u1/u2 মানে m1/m2। এখানে হচ্ছে L1/L2 তার হোল স্কোয়ার ইন্টু d1/d2^3। তাহলে 6। m1টা কত? আচ্ছা ওয়াট মানে তো m1টা কেজিতে হবে নিশ্চয়ই, আর এখানে কত হবে, কত কেজি? a কেজি বলেছে, মাস মানে হচ্ছে a কেজি, তাহলে এটা হয়ে গেল a কেজি। L1 লেন্থটা বলেছে b, তাহলে এখানে মিটার হবে, এটা b মিটার হবে। টাইমটা সেকেন্ড হবে, আর এটা কত সেকেন্ড আছে? c সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা c সেকেন্ড। ⁻²,
-3। ঠিক আছে, এবারে দেখো না, এখানে কেজি কেজি, মিটার মিটার, সেকেন্ড সেকেন্ড কেটে গেল। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার আসবে সেটা হচ্ছে 6। সিটা উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে সি কিউব বাই এখানে হয়ে গেল এ, আর এটা হয়ে যাবে, আচ্ছা স্কোয়ারটা দিতে ভুলে গেছি না, এটা হবে বি স্কোয়ার। তাহলে 6 সি কিউব বাই এ বি স্কোয়ার, 6 সি কিউব বাই এ বি স্কোয়ার, তাহলে অপশন 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। এগুলো কিন্তু ছেলেমেয়েরা ভুল করে। দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, যার প্রচুর প্র্যাকটিস থাকবে সে কিন্তু এটা লিখবে না, এটা এমনি অ্যান্সার বের করে নেবে। যাই হোক, মনে হচ্ছে আর অঙ্ক নেই, না আর অঙ্ক নেই। মোটামুটি তোমাদের যে টেস্ট 1 হয়েছিল সেখানে যে যে কঠিন অঙ্কগুলো ছিল সেটা আমি একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করলাম। তোমরা যদি অঙ্কটা প্র্যাকটিস করতে চাও, তাহলে মানে যদি ভিডিও দেখতে না চাও, তোমরা যদি আগে আগে অ্যাটেন্ড করতে চাও, তাই জন্য আমি কি করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে ফ্রেশ অঙ্ক, এই যে ফ্রেশ পিপিটির আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে ওই পিপিটিটা, ওই পিডিএফ বা পিপিটিটা ডাউনলোড করে তোমরা কিন্তু ফ্রেশ অঙ্কটা করতে পারো। যে অঙ্কগুলো আটকে যাবে সেই অঙ্কগুলো শুধুমাত্র ভিডিও দেখবে, সব ভিডিও দেখার দরকার নেই, তোমাদের টাইম নষ্ট হবে, তোমাদের সময় কিন্তু এখানে খুব মূল্যবান। যাই হোক, ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে, অঙ্কগুলো অবশ্যই নিজে চেষ্টা করবে এবং নিজে করার চেষ্টা করবে, যাতে করে প্র্যাকটিস পারপাসে তোমাদের হেল্প হয়। তাই জন্য আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি, আর টার্গেট কিন্তু 180 আউট অফ 180 তোমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। যাই হোক, আজকের মতো এতটাই থাক, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আর পরীক্ষার জন্য একটু সিরিয়াসলি ভালো করে পড়াশোনা করো।